তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি লং কোশ্চেন অ্যান্সার। প্রশ্নটি আমি আগেই বলে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো। এই প্রশ্নটি আলোচনা করব। এখানে একটা বিষয় বলিনি যে এখানে অনেক ছেলে মেয়েদের প্রশ্ন থাকে এখানে যে দাদা আমাদের এই প্রশ্নটিকে আমাদের ইউনিভার্সিটিতে কাজে লাগবে বা আমাদের কাজে লাগবে। দেখো, তাই আমি এখানে লিখে দিয়েছি যে বিএ বেঙ্গলি অনার্স অল ইউনিভার্সিটি। কারণ কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, এসকেবিউ যে ইউনিভার্সিটি বলো না কেন, এটি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে কিন্তু থাকে শ্রীকৃষ্ণ কীর্তন। সুতরাং যাদের যাদের শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, যাদের মানে প্রত্যেকেরই থাকে, যাদের শ্রীকৃষ্ণ কীর্তন আছে তাদের জন্য এই নোটটি কিন্তু অবশ্যই কাজে লাগবে এবং নোটটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নোটটি খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। নোটটি কেমন হয়েছে, তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে না, অবশ্যই তোমরা কিন্তু শেষে নিচে কমেন্ট করে জানাবে। আর একটা বিষয়, তোমাদের বন্ধুদের চ্যানেলটি একটু শেয়ার করে দিতে পারো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো এবং ক্লাসগুলো তারাও পেয়ে যায় এবং তাদেরও কিন্তু সাহায্য হয়। ওকে, চলো আর কথা বাড়াচ্ছি না। এবারে আমি ঠিক যেভাবে লিখবো সেভাবে তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে, রাইট? ওকে, চলো, ঠিক আছে, দেখে নাও। প্রশ্নটি আমি আরেকবার বলে দিই। প্রশ্নটি হচ্ছে কিনা যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো। যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবে। প্রথমে ভূমিকা অংশে লিখবে কিনা যে সাহিত্য হলো সমাজের আয়না। সেই আয়নাতে প্রকাশিত হয় ব্যক্তির আচার আচরণ, সংস্কৃতি, ব্যবহারিক জীবন। তবে যে জাতির জীবন আচরণগত দিক দিয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ, সেই জাতির সাহিত্য ততখানি উন্নত। তাহলে ভূমিকা অংশতে কী লিখবে? প্রথমের যে প্যারাতে সেটিতে লিখবে তোমরা সাহিত্য হলো সমাজের আয়না। সেই আয়নাতে প্রকাশিত হয় ব্যক্তির আচার আচরণ, সংস্কৃতি, ব্যবহারিক জীবন। তবে যে জাতির জীবন আচরণগত দিক দিয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ, সেই জাতির সাহিত্য কিন্তু ততখানি উন্নত। ওকে, এরপরে তোমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ঠিক যেভাবে আমি এখানে লিখেছি। তোমরা চাইলে কিন্তু এখানে ক দাগ দিয়েও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? ওকে, কি লিখবে এখানে না সামাজিক প্রেক্ষাপটের নিরিখে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র লক্ষ্য করতে গেলে প্রথমেই ধরা পড়ে মানব মানবীর পূজার্চনা, রাইট? তৎকালীন সময়ে শ্রীরামচন্দ্রের পুজো প্রচলিত ছিল। কোনো কাজ আরম্ভ করার পূর্বে রামচন্দ্রের আরাধনা করা হতো। এর পাশাপাশি দেবী চণ্ডীর পুজোও কিন্তু প্রচলিত ছিল। শুভ কাজ করার পূর্বে তিথি বার ক্ষণ বিচার করা হতো, ঠিক আছে? এটা 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বরে তোমরা লিখবে বা খ দাগ দিয়ে তোমরা লিখবে যে মানুষ পাপের প্রায়শ্চিত্ত করার জন্য গলায় কলসি বেঁধে জলে ডুব দিত, আগুনে ঝাঁপ দেওয়া প্রভৃতি কুসংস্কার বা অন্ধপ্রথা প্রচলিত ছিল। দেখো, একটা বিষয় বলি, এখানে আমাদের বর্তমান সমাজেও কিন্তু এখনও যে কুসংস্কার বা এই অন্ধপ্রথাগুলো পুরোপুরি চলে গিয়েছে সেটা কিন্তু না, এখনও রয়েছে। যেমন দেখো, এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই সমস্ত যে গ্রহণগুলো রয়েছে এগুলো যখন লাগে তখন দেখবে এখনও অনেক বাড়ি রয়েছে যারা কিনা কী করে যে সেই সূর্যগ্রহণ কাটার পর দেখবে তাদের বাড়িতে যে সকল আসবাবপত্রগুলো রয়েছে, যেমন হাঁড়ি, কলসি বা থালা, এগুলো কিন্তু না ধুয়ে কিন্তু আর মানে সেটাতে আর খাবার খাবে না। ভালো করে সেগুলো ধোবে, পরিষ্কার করবে, স্নান করবে, তারপরে কিন্তু তারা খাবার টাবার খেতে পারে, নাহলে কিন্তু খাবে না। এটা কিন্তু এখন বর্তমানেও কিন্তু কিছু কিছু জায়গাতে এই কুসংস্কার এখনও কিন্তু প্রচলিত রয়েছে। ঠিক তেমনই আগেকার যুগের যারা মানুষরা ছিল, ঠিক আছে, সেই যুগের মানুষ যদি কোনো ভুল কাজ করতো বা পাপ কাজ করতো, সেটা প্রায়শ্চিত্ত করার জন্য তারা কী করতো প্রায়শ্চিত্ত করার জন্য কী করতো না, এই যে গলায় কলসি বেঁধে তারা জলে ডুব দিত, ঠিক আছে, আবার কী করতো না, আগুনে ঝাঁপ দিত, রাইট? এই ধরনের কিছু কুসংস্কার এবং অন্ধপ্রথা কিন্তু প্রচলিত ছিল, ঠিক আছে? 3 নম্বর ব্যাপারটা কী হচ্ছে না, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা যে গোপ সমাজে তথা তৎকালীন সমাজে বাল্যবিবাহের প্রচলিত ছিল। বাল্যবিবাহ মানে বুঝতে পারছো, ছোটোতেই বিয়ে হয়ে যাওয়া, সেটি হচ্ছে বাল্যবিবাহ, ঠিক আছে? গোপ রমণীরা জীবনযাপন করার জন্য হাটে দধি দুধ বিক্রি করতে যেত। সেটা আমরা তাম্বুলখণ্ডে দেখেও ছিলাম যে দধি দুধ বিক্রি করতে যাচ্ছে রাধা বড়াই এবং তার সখীদের সাথে, সেখানে আলোচনা রয়েছিল। তোমরা এখন যারা দেখোনি তাম্বুলখণ্ড তারা দেখে নিতে পারো, যদি ইনকেস তোমাদের যদি প্রয়োজন হয় দেখতে পারো। আবার নৌকাখণ্ড শুরুও হয়েছে আলোচনা, চাইলে সেটাও দেখতে পারো, ঠিক আছে? তাহলে কি করতো না, তখনকার যুগে যে নরনারীরা ছিল তারা কিন্তু হাটে দধি দুধ বিক্রি করতে যেত। নরনারীরা অলংকার ব্যবহার করতো। আমরা বর্তমান সমাজে যে অলংকার ব্যবহার করতো সেটা না, ঠিক আছে? যে সোনা রূপ গয়না যে সকলগুলো ব্যবহার করে এখন অলংকার, যে এখনই বর্তমান সেটা না, কিন্তু আগেকার সময়েও
এই অলঙ্কার পরিধান চলতো, বজায় ছিল এই বিষয়টা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে নরনারী অলঙ্কার ব্যবহার করত, ঠিক আছে। তাই দেখো সোনা, হীরা, মুক্তা প্রভৃতি অলঙ্কারের নাম কিন্তু আমরা পেয়ে থাকি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, বা নাম পাওয়া যায়, ঠিক আছে। এবার তোমরা 4 নম্বর দাগ দেবে। 4 নম্বর দাগ দিয়ে লিখবে যে সে যুগের সংস্কারগুলো কবি বড়ুচণ্ডীদাস কাব্যে তুলে ধরেছে। সে যুগের সংস্কারগুলো কবি বড়ুচণ্ডীদাস তার কাব্যে তুলে ধরেছেন। যদি সংস্কার মানে বুঝতে পারছো না, তাহলে আমি বলে দিই ব্যাপারটা। দেখো মজার একটা বিষয়, মনে করো তোমার রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছ, সাইকেল নিয়ে যাচ্ছ, এরপরে হচ্ছে কি না, সাইকেল যেতে যেতে দেখবে তোমার সামনে দিয়ে একটা বিড়াল যদি পার হয়ে যায়, তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে যাবে এবং তুমি ভগবানকে স্মরণ করো, কিংবা থুতু দিয়ে পার হয়ে চলে যাবে, ঠিক না। থুতু হয়তো একটু ফেলে নিয়ে চলে যাবে, এরকম হয় না? কিসের জন্য হয়? আমরা ভাবি সেটা অশুভ লক্ষণ, তাই না? আমরা কী ভাবি? অশুভ লক্ষণ। আবার ধরো বর্তমান সমাজে মনে করো তুমি রাস্তা দিয়ে একটা কেউ যদি বাইক চালাচ্ছে, ঠিক আছে, সেখান দিয়েও কিছু যদি বিড়াল টিলার কিংবা ধরো বিড়ালি সম্ভবত বা কুকুর যদি পার হয়ে যায়, তাহলে দেখবি সেই মানুষটা কিন্তু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সেই মানুষটা কিন্তু আর পার হয় না রাস্তাটা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর আবার চলে যায়। এগুলো কুসংস্কার। কেননা আমরা মনে করি যে আমরা যখন যাব তখন যদি বিড়াল রাস্তা কেটে দেয় তাহলে কিন্তু সেটা অশুভ, তাই না? আমরা এগুলো মানি। সুতরাং এরকম এখন যেমন আছে তখনও কিন্তু সেরকম ছিল। তো সে তখনকার সংস্কার যেগুলো মনে করতো সেগুলো দেখে নাও। যেমন দেখো এখানে রয়েছে যে দেখো আমি দেখাচ্ছি, যে যাত্রাকালে হাঁচি, টিকটিকির শব্দ, শূন্য কলসি দেখে কোথাও যাওয়া অশুভ প্রতীক রূপে মনে করা হতো। এই যে আমি যেমন বললাম, আমাদের বর্তমান সমাজে এখনও প্রচলিত রয়েছে যেগুলো, তেমন কিন্তু আগেকার সময়ে ছিল। রাস্তার যাত্রাকালে মনে করো কেউ যখন যাচ্ছে তখন যদি হাঁচি শুনতে পেত, বা যাত্রাকালে যদি হাঁচি হতো, ঠিক আছে, হচ্ছে এই যে ব্যাপারটা, এটি যদি হতো, কিংবা টিকটিকির শব্দ, ঠিক না, বা গিরগিটির শব্দ, টিকটিকি শব্দ, কিংবা শূন্য কলসি দেখে যদি কোথাও যেত, তাহলে অশুভ প্রতীক রূপে মনে করতো। কিন্তু অবাক ব্যাপার দেখবে যে এই যে টিকটিকির শব্দ শুনলে তখন সময় অশুভ শক্তি মনে করতো, কিন্তু আমাদের বর্তমান সময়ে যদি টিকটিকি মনে করো তুমি কোনো একটা কথা বলছো এবং টিকটিকি যদি সেখানে শব্দ করে, তাহলে আমাদের মানুষ কি বলে, না এটা তুমি সত্যি কথা বলেছো, কেননা টিকটিকি দেখো শব্দ করেছে, তাই না? টিকটিকি দেখো শব্দ করেছে, না তুমি কারেক্ট কথা বলেছো, তুমি তুমি সত্যবান, ঠিক না? এটা হয়। আবার কিছু কিছু জিনিস আছে দেখবে, টিকটিকি নিয়ে বলছি, ব্যাপারটা হচ্ছে দেখবে তুমি বাড়িতে আছো, টিকটিকি যদি তোমার মাথায় পড়ে যায়, তাহলে হয়তো বলবে তুমি ভালো বর পাবে, কিংবা তুমি ভালো বউ পাবে, ঠিক না? এই ধরনের কিন্তু আমাদের এখনও কিন্তু প্রচলিত রয়েছে, ঠিক না? এই ধরনের আমাদের সংস্কারগুলো রয়েছে। এগুলো অবাক করার ব্যাপার কিছুই না, মজার ব্যাপার। ওকে, শেষ পয়েন্ট তোমরা যেটা করে 5 নম্বর দাগের পয়েন্ট, সেখানে তোমরা লিখবে যে এছাড়াও বিভিন্ন জাতির মানুষ যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সাপুড়ে, নাপিত, কুম্ভকার, মাঝি প্রভৃতি পাশাপাশি বসবাস করতো। এরা কিন্তু পাশাপাশিই বসবাস করতো এরা সবাই, ঠিক আছে। রাস্তাঘাট যাতায়াতের মূল্য হিসেবে কড়ির উল্লেখ ছিল। আমাদের যেমন রাস্তাঘাট, যেমন টাকার বর্তমানে টাকা আছে, তখন কড়ি ছিল। রাস্তাঘাট নিরাপদ ছিল না। আমাদের যেমন বর্তমানে প্রায়ই বলা চলে যে নিরাপদ, কিন্তু তখন নিরাপদ ছিল না রাস্তাঘাট। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা একটি গ্রামীণ পরিবেশের ছবি লক্ষ্য করতে পারি, বা লক্ষণীয় কিন্তু ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, ঠিক আছে। এরপরে তোমরা শেষ প্যারাতে লিখবে কি না, পরিশেষে বলা যায়, এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট একটি জায়গা, এটা কিন্তু সুন্দরভাবে লিখতে হয়, ঠিক আছে। দেখো কি লিখবে না, পরিশেষে বলা যায় মানুষ সাহিত্য সৃষ্টি করেছে মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন নিয়ে। সেই সাহিত্য যে যুগেই রচনা করা হোক না কেন, সমসাময়িক সমাজচিত্র প্রকাশিত হবেই। সেদিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ব্যতিক্রম নয়, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের নোটটি শেষ হলো। আশা করি পুরো নোটটি বোঝা গেছে, ঠিক আছে। আর যদি কষ্ট হলো নোটটি, বা সেরকম মনে হচ্ছে যে কঠিন, তাহলে তোমরা জানাবে আমাকে, তোমরা অবশ্যই খাতাতে লিখে নেবে, ঠিক আছে। আর একটা বিষয়, যে পরবর্তী যে আমরা নোটটি নিয়ে আসব, সেই নোটটি হবে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আমরা কাব্য মূল্য নিয়ে আসব এবং ঐতিহাসিক মূল্য নিয়ে আসব, ঠিক আছে। কেননা দেখো কোনো সময় প্রশ্ন এরকম পড়ে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র ও কাব্যমূল্য আলোচনা করো। আবার কখনো কখনো এরকম পড়ে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ ও ঐতিহাসিক মূল্য আলোচনা করো, ঠিক আছে, কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ ও ঐতিহাসিক দিকগুলি আলোচনা করো। একসাথে পড়ে কিন্তু, ঠিক আছে, এরকম পড়তে পারে।
আবার কোনো সময় পড়ে যায় 5 নম্বরের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বিচার করো। আবার 5 নম্বরে এটা আলাদাভাবেও পড়তে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক মূল্য বিচার করো। সুতরাং যেহেতু আলাদা আলাদা পড়ার চান্স থাকে, সমাজচিত্রও আলাদা স্বতন্ত্রভাবে পড়তে পারে, তারপরে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্যও স্বতন্ত্রভাবে পড়তে পারে 5 নম্বরের, এবং ঐতিহাসিক মূল্যও কিন্তু স্বতন্ত্রভাবে কিন্তু পড়তে পারে 5 নম্বরে। যে কারণে আমি চাইছি যে তোমাদেরকে এই তিনটেই 5 নম্বর করে করে আলাদা আলাদা লিখিয়ে দেবো, ঠিক আছে। যদি ইনকেস যদি সমাজ ও ঐতিহাসিক, সমাজ ও কাব্য এই ধরনের যদি একসাথে পড়ে যায় তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এই সাহিত্যগত দিকটা, এবং আর দুটো লং কোশ্চেন থাকবে। বলে দিচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কী কী লেখাবো। আজকে লিখিয়ে দিলাম সমাজচিত্র, পরবর্তী নোট হবে, তোমরা খাতাতে লিখিয়ে নেবে এখনই, আমি বলে দিচ্ছি। 1 নম্বর নোট হলো সমাজচিত্র লিখিয়ে দিলাম। 2য় নম্বর নোট লেখাবো এর ঐতিহাসিক মূল্য এবং কাব্যমূল্য। 3য় নম্বর নোট থাকবে চণ্ডীদাস সমস্যা। এই যে আমরা যে 3টে ভণিতা পাচ্ছি, বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, ঠিক আছে, এই যে 3টে চণ্ডীদাস রয়েছে তোমাদের, এই 3টে চণ্ডীদাসের মধ্যে কে লিখেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন, সেটাকে নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কার লেখাটা আমরা মানব সেটাকে নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই জায়গাটা কিন্তু থাকবে চণ্ডীদাস সমস্যাতে, সেটি কিন্তু লেখাবো। সেটি খুব ইম্পর্ট্যান্ট। ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসতে পারে, সেটা একটু দয়া করে ইনকেস তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নেবে প্লিজ, ঠিক আছে। আর তোমাদেরকে লেখাবো যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গীত গোবিন্দমের প্রভাব, জয়দেবের গীত গোবিন্দম, ঠিক আছে, গীত গোবিন্দের প্রভাব। আর লেখাবো তোমাদেরকে তাম্বুলখণ্ডের, যদি যাদের তাম্বুলখণ্ড এবং রয়েছে নৌকাখণ্ড নির্বাচিত, তাদেরকে এই দুটোর বিষয়বস্তু লিখিয়ে দেবো। এবং রাধা চরিত্র, কৃষ্ণ চরিত্র, বড়াই চরিত্র লেখাবো, ঠিক আছে। বেশ, এই কিছুগুলো নোটের মধ্যেই কিন্তু পুরো তোমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তনটি সীমাবদ্ধ থাকবে। এই নোটগুলোর বাইরে কিন্তু তোমরা কোনো পরীক্ষাতে পাবে না, সেই দিক দিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। সুতরাং যে সকল নোটগুলো লেখাবো বললাম সেগুলো তো অবশ্যই লেখাবো, চাপ নেওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। তোমরা একটু ধৈর্য ধরে থাকো। কালী পুজোর পর ধীরে 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 সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আরও যদি তোমাদের কোনো প্রয়োজন হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তাহলে জানাবে কমেন্ট করে, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা বলবে যে এইভাবে আলোচনা চলতে থাকবে নাকি আরও শর্টে, কেননা বারবার বলি এই কারণে, কারণ অনেক ছেলে মেয়ে থাকে যাদের একটু হলেও অসুবিধা হয় অনেকটা লং, কিন্তু থাক। ব্যাপারটা হচ্ছে এরকমই যে ভালো করে পড়াশোনা করো, কালী পুজোর সামনে আনন্দ করো, এনজয় করো, বাজি ফাটাও, সাবধানে বাজি ফাটাবে। আর একটা বিষয় যে এখান থেকে পরবর্তী লং কোশ্চেনগুলো যেগুলো আসবে সেগুলো কালী পুজোর পর তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, কেননা চ্যানেলটি মনিটাইজ হতে আর কিছু বাকি রয়েছে। সুতরাং একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের ক্লাস অচল। আর একটা বিষয় বলি যে সাপোর্ট সর্বদাই পাবে, শুধুমাত্র তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে পড়াশোনা করো, এবং যাবতীয় প্রবলেম কমেন্ট বক্সে জানাবে। একদম দাদার মতো, বন্ধুর মতো কিন্তু তোমাদের সাথে মিশে যাওয়া হবে এবং হেল্প করা হবে বন্ধুর মতোই, ঠিক আছে। চলো ফিরে আসছি নেক্সট ক্লাসে, ততক্ষণ অবধি ভালো থাকো, এনজয় করো, পড়াশোনা করো। নেক্সট ক্লাস থেকে আমরা যে নোটগুলো বললাম সেগুলো আলোচনা করব, ঠিক আছে। আর নৌকাখণ্ড তো আলোচনা চলছে, সেটিও কিন্তু কালী পুজোর পরেই কিন্তু হবে। ওকে, চলো ভালো থেকো সকলে।